আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি অনন্যা। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তারেক রহমান ও বিএনপির দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা, দিলেন হুঁশিয়ারি। ভারতকে দূরে ঠেলে পাকিস্তানের দিকে ইউনূস সরকারের বিতর্কিত পররাষ্ট্রনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির দুর্নীতি ও চাঁদাবাজির কালো অধ্যায়, রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য। বিএনপির রাজনৈতিক ইতিহাসে দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক সুবিধাবাদের এক দীর্ঘ রক্তিম অধ্যায় বিদ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটি একসময় দেশের প্রথম সারির রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত ছিল, এখন সেই দলটির নানা বিতর্ক এবং দুর্নীতির অভিযোগে ঘেরাও হয়ে পড়েছে। গতকাল বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা প্রথমবারের মতো মিডিয়ার সামনে এসে দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপি এমন একটা দল যা দুর্নীতির আঁতুড়ঘর। তাদের নেতৃত্বে রাজনৈতিক চাঁদাবাজি এবং দুর্নীতি প্রতিদিন বেড়ে চলেছে। দুর্নীতির ভয়াবহতা। 2001 থেকে 2025 পর্যন্ত বিএনপির দখলদারি। 2001 সালে ক্ষমতায় আসার পর বিএনপি একে একে দেশের প্রতিটি খাতে দুর্নীতির বিস্তার ঘটাতে থাকে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে বিএনপি দেশ পরিচালনায় আসলেও এর মধ্যে কিছু নেতার দুর্নীতির খতিয়ান জাতির সামনে উঠে আসে। বিএনপির আমলে রাষ্ট্রীয় সম্পদ লুট করা, টেন্ডারবাজি, ব্যাংক লুট, মন্ত্রীরা নানা ধরনের অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত হয়। সেকালে রাষ্ট্রীয় সম্পদ ছিল কিছু ক্ষমতাশালী নেতা ও তাদের আত্মীয় স্বজনের জন্য। দলের নেতারা প্রত্যক্ষভাবে দুর্নীতিতে জড়িত থাকলেও সাধারণ জনগণের জন্য কোনো ধরনের সুবিধা পায়নি। এর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতির ঘটনা ছিল 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পরপরই সরকারি সম্পদকে অবৈধভাবে দখল করে নেওয়া এবং রাষ্ট্রীয় খাতে সংকট তৈরি করা। টেন্ডারবাজি ও চাঁদাবাজি। 2001 থেকে 2025 পর্যন্ত বিএনপির কালো ইতিহাস। বিএনপির প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সূচনা হয়। হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীতে পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়ে। একাধিক সেলিব্রিটি এবং দলের নেতাদের মধ্যে টেন্ডার বরাদ্দ, ঠিকাদারদের চাপ দিয়ে অর্থ আদায় করার কাজ চলতে থাকে। এছাড়া বিএনপির শাসনামলে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন, একাধিক নেতার পরিবারের দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি দেশব্যাপী আলোচনার বিষয় হয়ে ওঠে। রাষ্ট্রীয় খাতের একটি বড় অংশ ব্যয় করা হয়েছে দলীয় কর্মীদের উন্নতি, ক্যাডারদের আর্থিক সুবিধা ও বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে। গাড়ির বদলে অবৈধ মেশিন। মন্ত্রীর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ। বিএনপির শাসনামলে ক্ষমতাসীন মন্ত্রীরা নানাভাবে সরকারি অর্থের ক্ষতি করেন। বিশেষত সরকারি কাজে ব্যবহৃত গাড়ি, অস্ত্র, মেশিনসহ নানা কিছু নিজেদের সুবিধায় ব্যবহার করেন। একাধিক মন্ত্রীর বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক বাজার থেকে অবৈধ উপায়ে গাড়ি ও অন্যান্য সামগ্রী সংগ্রহের অভিযোগ ওঠে। এমনকি সরকারি খাতে আর্থিক বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে দেশের সামগ্রিক উন্নয়ন অনেক পিছিয়ে পড়ে। রুমিন ফারহানা দাবি করেন, বিএনপি এখন একটি দুর্নীতিবাজ দল হয়ে উঠেছে, যেখানে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতির মাত্রা বেড়ে গেছে। দলের শীর্ষ নেতা যারা দেশের সর্বোচ্চ পদে ছিলেন, তারা এই চক্রের অংশ ছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, যারা গণতন্ত্রের নামে দুর্নীতি, প্রতারণা গড়েছে, তারা কোনো দিন দেশের সেবক হতে পারে না। ডিজিটাল যুগে দুর্নীতির নতুন দিক। ডিজিটাল স্ক্যাম ও টাকাবাহিত পদ্ধতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটে। তবে বিএনপি নেতাদের পক্ষ থেকে এটিকে তাদের রাজনৈতিক সুবিধা নিয়ে দুর্নীতির নতুন উপায় হিসেবে ব্যবহার করা হয়।
গণতান্ত্রিক স্বাধীনতাকে হাতিয়ার করে বেশ কিছু নেতা আড়ালে থাকা ব্যাংকিং এবং ক্রিপ্টোকারেন্সি বাজারেও টাকা পাচার করেছে। এক্ষেত্রে কেবলমাত্র স্থানীয় দলে নয়, বিএনপির আন্তর্জাতিক কানেকশনও উল্লেখযোগ্য। বিদেশে দলের বিভিন্ন সদস্যরা অবৈধভাবে টাকা পাঠানোর জন্য ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে এর ব্যবহার করে। রুমিন ফারহানার তীব্র সমালোচনা, নির্বাচনে অংশ নেওয়ার মানসিকতা। বিএনপির বর্তমান দুর্নীতির বিরুদ্ধে রুমিন ফারহানা যে কঠোর বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি বলেন, যে দলের মধ্যে এত বড় দুর্নীতি, তাদের ভোট দিয়ে দেশ উন্নয়ন লাভ করবে কি? এই দল তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করছে, জনগণের স্বার্থের জন্য নয়। রুমিন ফারহানার মতে, বিএনপির কার্যক্রম সাম্প্রতিক সময়ে আরও বেশি দ্বন্দ্ব ও অস্থিরতার সৃষ্টি করেছে। তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ দিন দিন বেড়েই চলেছে, বিশেষত দুর্নীতি ও টেন্ডারবাজি নিয়ে। তথ্য গোপন, জানানো প্রয়োজনীয় কিন্তু অপ্রকাশিত দিক। রুমিন ফারহানা জানিয়েছেন, তার বিরুদ্ধে দলীয় নেতাদের নিন্দামূলক মন্তব্য ও কাজের ফলে তিনি এমন পরিস্থিতিতে পতিত হয়েছেন। দলীয় কার্যালয়ে অবৈধ কার্যকলাপের বিষয়ে তিনি সতর্কতা প্রদান করেছেন, যা অঙ্গষ্ঠানিক স্থিতিশীলতা এবং দলের ভবিষ্যৎ পর্যালোচনায় অপরিহার্য। বিএনপির ব্যর্থতার প্রতিবিম্ব। বিএনপির ২০০১ থেকে ২০২৫ সালের দুর্নীতির ভয়াবহতা কেবল রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ছিল প্রতিটি স্তরে। দেশে এবং বিদেশে তাদের দুর্নীতির গল্প বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছিল। রুমিন ফারহানা ও অন্যান্য নেতারা যতই গোপন তথ্য ও দুর্নীতির সমালোচনা করুক, ততই দলের শক্তি দুর্বল হয়ে পড়ছে এবং জনগণের মধ্যে তাদের প্রতি আস্থা কমে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী প্রশাসনকে ঘিরে বিতর্ক তীব্র হয়েছে, বিশেষত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। বিভিন্ন কূটনৈতিক পর্যবেক্ষক, শিল্প মালিক এবং বিশ্লেষকদের অভিযোগ অনুযায়ী ইউনূস সরকারের সাম্প্রতিক আচরণে একটি উদ্দেশ্যমূলক ভারতবিরোধী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভারতীয় ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল বিশেষজ্ঞ এবং বিভিন্ন পেশার কর্মীদের ওপর নাকি অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভিসা নবায়নে বিলম্ব, ওয়ার্ক পারমিট অনুমোদনে জটিলতা, নতুন নিয়োগে মৌখিক বাধা এবং শিল্প মালিকদের ওপর ভারতীয় জনবল কমানোর চাপ, এসবই অভিযোগ। একই সঙ্গে ভারতীয় উৎসের কেমিক্যাল, পলিমার, রং এবং ফার্মা ইনপুটের আমদানিতে কঠোরতা, অতিরিক্ত যাচাই এবং উদ্দেশ্যমূলক বিলম্বের কথাও ব্যবসায়ীরা তুলে ধরছেন। বাংলাদেশের শিল্প খাত বহু কাঁচামালের জন্য ভারতের উপর নির্ভরশীল হওয়ায় এই পদক্ষেপকে ব্যবসায়ীরা রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। অভিযোগকারীদের মতে, এই কঠোরতাগুলো কোনো লিখিত নীতি নয়, বরং প্রশাসনিক স্তরে প্রয়োগ করা নীরব নির্দেশ, যা কার্যত ভারত বিরোধী অবস্থানকে রাষ্ট্রনীতির আকার দিচ্ছে। অন্যদিকে একই সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা, কূটনৈতিক সৌজন্য বৃদ্ধি, বাণিজ্য আলোচনার অস্বাভাবিক গতিশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়ে উষ্ণতা অনেকের কাছে প্রশ্ন উত্থাপন করেছে। বাংলাদেশ কি আঞ্চলিক ভারসাম্য ভেঙে পাকিস্তানমুখী নতুন অবস্থানে সরে যাচ্ছে? জনগণের মনোভাবও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিভিন্ন সমীক্ষা ও প্রতিবেদনে দেখা যায়, দেশের প্রায় ৯০% মানুষ ভারতকে নির্ভরশীল ও গুরুত্বপূর্ণ হিসাবে মনে করে, আর মাত্র ১০% পাকিস্তানের প্রতি কোনোভাবে সমর্থন প্রকাশ করে। এই প্রেক্ষাপটে ভারতের প্রতি প্রশাসনের কঠোর মনোভাব এবং পাকিস্তানের প্রতি উষ্ণতা দেশের বৃহত্তর জনমত ও বাস্তবতার সঙ্গে সুস্পষ্ট বিরোধ তৈরি করছে। সমালোচকরা বলছেন, ইউনূস সরকারের পাকিস্তান লিনিং আচরণ শুধুমাত্র কূটনৈতিক পুনঃসমীকরণ নয়, বরং একটি রাজনৈতিক পুনর্বিন্যাস, যা আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ঝুঁকিপূর্ণ করে তুলছে। বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী ভারতীয় কাঁচামাল ও প্রযুক্তি সরবরাহে ব্যাঘাত উৎপাদন ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। পররাষ্ট্রনীতিকে অলিখিত, অঘোষিত এবং প্রশাসনিক আচরণের ওপর নির্ভরশীল করার প্রবণতা যে কোনো রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এতে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের অবস্থান অস্পষ্ট হয়, বিদেশি অংশীদাররা অবিশ্বাসে পড়ে, আর দেশীয় অর্থনীতি নীতি অনিশ্চয়তার কারণে চাপের মুখে পড়ে।
তাই বহু বিশ্লেষক ইতোমধ্যেই মন্তব্য করছেন ইউনূস সরকারের বর্তমান পররাষ্ট্রনৈতিক আচরণ ঘোষণাবিহীন যুদ্ধনীতি, যা আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার জন্য দীর্ঘমেয়াদী গভীর ক্ষতির কারণ হতে পারে।